প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা তো আগের লেকচারটা অবশ্যই দেখছো, যে তোমাদের সেখানে দেখানো হয়েছে যে আহ, বেনজিন বলে যে কি বলা হয় অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সেখানে হচ্ছে ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি বলছিলাম তোমাদের যে সৃজনশীল যে প্রশ্নটা আসে জৈব রসায়ন থেকে, সেটা হলো একটা সেট, যে সেটে হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে হয় নাইট্রেশন না হয় অ্যালকাইলেশন। এবং ঘতে অর্থাৎ 4 নম্বরের জন্য যে প্রশ্নটা আসে সেটা নিয়ে আজকে এখন আলোচনা হবে, সেটা হচ্ছে বেনজিন বলে বিভিন্ন বহু প্রতিস্থাপন বিক্রিয়া, যেটাকে বলা হয় অর্থোফেরা এবং মেটা নির্দেশক। ঠিক আছে, তো তোমাদেরকে একটু সহজ করে বলি। একটা বেনজিন বলয় যখন থাকে, বেনজিনের 6টা কার্বন সমতুল। সমতুল শব্দটার অর্থ হলো এই যে একটা বেনজিন, বেনজিনের 6টা কার্বনে 6টা হাইড্রোজেন আছে, এই 6টা হাইড্রোজেন কিন্তু সমতুল। সমতুল বলতে যে কোনোটা এখান থেকে প্রতিস্থাপিত হতে পারে। কোনো একটা ইলেকট্রোফাইল যখন আসবে, সে কিন্তু যে কোনো হাইড্রোজেনকে কি করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো একটা কার্বন প্রতিস্থাপিত, সরি, কোনো একটা হাইড্রোজেন যখন প্রতিস্থাপিত হয়ে যাবে, মনে করো এই কার্বনটা থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এখানে একটা OH চলে আসলো, তো যখন কোনো একটা প্রতিস্থাপক এখানে এসে যুক্ত হবে, তখন কিন্তু আর ওই যে সবগুলো হাইড্রোজেন আর সমতুল থাকবে না। কারণ হচ্ছে এর পরবর্তীতে যে ইলেকট্রোফাইলটা আসবে, সে আর হচ্ছে ইচ্ছা মতো বসতে পারবে না বা যে কোনো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এখন প্রথম যে মূলকটা আসবে বেনজিন বলয়, সে এখন নির্দেশ করবে যে কোন কার্বন থেকে কোন হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হতে পারবে, কত নাম্বার থেকে কোনটা যেতে পারবে, এটা হচ্ছে সেই নির্দেশ করে। তো সাধারণত আমাদের এখানে 3টা পজিশন আছে। তো সাধারণত যদি এটাকে 1 নম্বর আমরা ধরি, অর্থাৎ যে কার্বন থেকে এটা প্রতিস্থাপিত হবে প্রথম, সেটা হচ্ছে 1 নম্বর। এদিক থেকেও আসতে পারি, এদিক থেকেও যেতে পারি। তাহলে 1 2 3 4 5 6, টোটাল তো 6টা কার্বন। এই 6টা কার্বনের এখন আমরা এই যে পাশাপাশি যে 2টা কার্বন, অর্থাৎ 2 এবং 6, হ্যাঁ, এটা এটা হচ্ছে বলা হয় 1 2 বা 1 6, মানে 1 এর সাপেক্ষে 2 এবং 6। এই পজিশনটা হচ্ছে অর্থ পজিশন। এই পজিশনটার নাম কি বললাম? অর্থ পজিশন। আচ্ছা, ঠিক এর বিপরীত পাশে যেটা আছে সেটাকে বলছি প্যারা, অর্থাৎ 4 1 4, এটা কি প্যারা, 1 4 প্যারা পজিশন। তাহলে বাকি থাকে কোনটা? 3 আর 5। 3 এবং 5 মানে 1 3 বা 1 5, এটা হচ্ছে কি মেটা। কি পজিশন বললাম? মেটা। ঠিক আছে, এবার আমাদের 2 ধরনের নির্দেশক আছে, একটা হচ্ছে অর্থ প্যারা আর একটা হচ্ছে মেটা নির্দেশক। তো আমি এখানে লিখে রাখছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা একটু খেয়াল করো। এখানে অ্যামিন মূলক, অ্যালকোহল মূলক মানে OH মূলক, এখানে অ্যালকক্সি মূলক, অ্যালকাইল মূলক, হ্যালোজেন, এই টাইপের যত মূলক আছে। এবার সাধারণত যখন এখানে এসে যুক্ত হয়, তখন পরবর্তীতে যে আসবে বা যে মূলকটা এখানে যুক্ত হবে, তার জন্য কিছু ফিক্সড জায়গা আছে। সেই ফিক্সড হচ্ছে হয় অর্থ পজিশনে না হয় প্যারা পজিশনে এখানে এসে যুক্ত হতে পারবে। এই জন্য এদেরকে বলা হয় অর্থপ্যারা নির্দেশক। তাহলে অর্থপ্যারা নির্দেশক কাদেরকে বলা হয়? কোনো মূলক যখন বেনজিন বলয়ে এসে যুক্ত হয়ে পরবর্তীতে কোনো মূলক যখন এই বেনজিন বলয়ে এসে যুক্ত হতে চাইবে, তখন যদি অর্থ এবং প্যারা পজিশনে এসে যুক্ত হতে পারে বা হয়, তখন সেই মূলকগুলোকে বলা হয় অর্থপ্যারা নির্দেশক। হ্যাঁ, সেই অর্থপ্যারা পজিশনটাকে নির্দেশ করে। আর যখন কোনো একটা মূলক, যেমন আমি যদি এখানে বেনজিন বলয়ে তোমাদের একটা নাইট্রো মূলক দিই, NO2, এই যে এখানে নাইট্রো মূলক, সায়ানাইড মূলক, তারপরে হচ্ছে সালফোনিক মূলক, তারপরে কার্বনিল এবং হচ্ছে কি অ্যাসিড। তো এগুলো যখন যুক্ত হবে, তখন কিন্তু সেই বেনজিন বলে 3টা কার্বনে প্লাস সৃষ্টি পাবে। আমরা একটু পরে মেকানিজমটা দেখবো। মানে 3টা কার্বনে ইলেকট্রন ঘনত্ব কমে যাবে। তো সেখানে তো আর ইলেকট্রোফাইল এসে যুক্ত হতে পারবে না। তো ইলেকট্রোফাইল যুক্ত হতে গেলে সে 2টা পজিশন তার জন্য থাকবে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। এই পজিশনটার নাম হচ্ছে মেটা পজিশন, এজন্য এই নির্দেশকটার নামটা হচ্ছে মেটা নির্দেশক। এবার ছোট করে কয়েকটা কথা শুনে রাখো। সেটা হলো যে এইখানে আমি একটা কথা লিখছি যে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। হ্যাঁ, এটাকে আবার আরেকটা নামে ডাকা হয় অ্যাক্টিভেটিং গ্রুপ। কি বলছি? অ্যাক্টিভেটিং গ্রুপ। যেটাকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, সেটাকে আবার কি বলা হচ্ছে? অ্যাক্টিভেটিং গ্রুপ। আর যেটা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, সেটাকে বলা হয় ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এখন
একটা বেনজিনে মোটামুটি সবগুলো কার্বনে কিন্তু কি আছে, সমান সক্রিয় আছে। কিন্তু অর্থোগোনাল নির্দেশক যখন আসে তখন সে বেনজিন বলয়কে আরো সক্রিয় করে, অর্থাৎ তিনটা পজিশনে আমাদের মাইনাস সৃষ্টি করে, মানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। ফলে এই যৌগটার কি হয়, এটা কমে বেড়ে যায়, কি বলা হয়, বিক্রিয়া করার হারটা বেড়ে যায়। এই জন্য এটাকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। আর যখন কোনো একটা মেটা নির্দেশকমূলক আসে, অর্থাৎ তিনটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে দেয়, বিদায় বেনজিন বলয় আগে যতটা সক্রিয় থাকে তার থেকে কি হয়ে যায়, কম সক্রিয় হয়ে যায় বা নিষ্ক্রিয় হয়ে যায়। এজন্য বলা হয় বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। তো তোমাদের যে প্রশ্ন যেটা আসে সেটা হলো যে একটা অর্থোগোনাল নির্দেশক থাকে, একটা মেটা নির্দেশক থাকে, আর একটা হচ্ছে শুধু বেনজিন থাকে। তো বলা হয় এই তিনটার মধ্যে সক্রিয়তা ক্রম ব্যাখ্যা করো। তো অবশ্যই অর্থোগোনাল যেটা সেটাকে ফার্স্ট, সেটা সব থেকে সক্রিয়কারী, মাঝামাঝি থাকবে বেনজিন, আর নিষ্ক্রিয়কারী থাকবে কে, মেটা নির্দেশক। এখন এটার একটু ক্রিয়া কৌশলটা দেখায় যে আসলে অর্থোগোনাল নির্দেশক আসলে সেটা কিভাবে আসলে এটা কাজ করে সেটা একটু দেখায়। তো তোমাদের টলোইন দিয়ে বেশি আসে, যেহেতু টলোইনটা দিয়ে বেশি আসে, অর্থাৎ টলোইন বলতে এখানে অ্যালকাইল মূলক যদি এসে যুক্ত হয় কার সাথে, বেনজিনের সাথে। তো এটাকে আমরা একটু কৌশলটা একটু দেখাই। একটা বেনজিন বলাই, এখানে CH3 দিলাম, এখানে তিনটা হাইড্রোজেন, CH3টাকে এইভাবে লিখলাম। আচ্ছা, এখান থেকে এরকম একটা বেনজিন লিখলাম। এখন যেটা হয় একটু খেয়াল করতে হবে, এখানে খুবই সহজ, কিন্তু প্রথমে যে কাজটা করে এই বন্ধনটা ভেঙে যায়, এই বন্ধনটা ভেঙে কোথায় দেয়, এখানে কার্বনে হাইড্রোজেনটাকে আলাদা করে দিয়ে এখানে এই বন্ধনটা এই কার্বনের সাথে যুক্ত হয়। যখন যুক্ত হয় তাহলে এই কার্বনে তো অলরেডি এখানে 4টা বন্ধন ছিল, এখন আরেকটা বেশি হয়ে যাওয়ার কারণে এই যে পাই বন্ধনের ইলেকট্রনটা সেটা ভেঙে কোথায় চলে আসে, এই কার্বনে চলে আসে। তাহলে এখানে কি ঘটলো যদি আমরা একটু খেয়াল করি, এখানে সরি এইখানে আমাদের যেটা হয়, বেনজিনের এই বন্ধনটা আর থাকে না, এখানে হচ্ছে দুইটা বন্ধন হয়। কয়টা বন্ধন হয়, দুইটা। আমি সে বন্ধনটাকে একটু দেখাবো, অন্য কালার দিয়ে দেখাই তোমাদের জন্য সুবিধা হবে। এইখানে হাইড্রোজেনটা আলাদা হয়ে যায়, এইখানে যেটা সৃষ্টি হলো সেটা হলো এখানে একটা দ্বিবন্ধন হলো, তাই তো, এইচটা প্লাস হয়ে গেল, আর এইখানে একটা প্লাস হলো। ঠিক আছে, কেন প্লাস হলো, সরি প্লাস না, এখানে মাইনাস হবে, যেহেতু এখানে ইলেকট্রন চলে আসছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস হয়ে গেল। আচ্ছা, এখানে বন্ধন দুইটা তো আগের মতোই আছে, এটা নিয়ে আর সমস্যা নাই। তাহলে এখানে কি পেলাম, মাইনাস, ভালো কথা। পরবর্তীতে যেটা হয়, এই মাইনাসটা আবার এখানে একটা বন্ধন সৃষ্টি করে, তখন এই বন্ধনটা ভেঙে এখানে চলে আসে, রেজোনেন্স ঘটে যেটাকে বলা হয়। এখানে আবার যখন এখানে আসবে তখন আমরা যদি দেখি এখানে যেটা হয় যে এখানে যেটা যেগুলো আছে সেগুলো দিয়ে দেই, কার্বন এইখানে বন্ধন হবে, এখানে বন্ধন হবে, ঠিক আছে। ওকে, তো এখানে যেটা হলো যে এখানে আমাদের যে দ্বিবন্ধনটা ছিল সেটা দিয়ে দিলাম, এখানে এইচটা প্লাস আছে, এইখানে মাইনাস হলো, ঠিক আছে। ওকে, দুইটা পজিশন পেয়ে গেলাম। এবার লাস্ট যে পজিশনটা সেটা হচ্ছে এটা, যে বেনজিন বলা। আচ্ছা, অনুরণনটা দেখাই দিই। তাহলে এই এই যে মাইনাসটা দিয়ে আবার এখানে বন্ধন সৃষ্টি হবে, তখন এই বন্ধনটা ভেঙে আবার এই কার্বনে চলে যাবে। তাহলে এখানে কি হলো, এখানে কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে হাইড্রোজেন হলো, এখানে একটা হাইড্রোজেন হলো, এখানে এই বন্ধনটা হলো, এই বন্ধনটা যখন এখানে গেল তখন এখানে একটা বন্ধন সৃষ্টি হলো, এই কার্বনটাতে প্লাস সৃষ্টি হলো, সরি প্লাস বলছি না, এটা মাইনাস হলো, এটাতে প্লাস, ঠিক আছে। তো দেখো এখানে তিনটা পজিশন আমরা পেয়ে গেলাম, যেখানে কি সৃষ্টি হলো, মাইনাস মানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল বেনজিন বলয়। লাস্ট যেটা হয় সেটা হচ্ছে ঠিক এইখান থেকে, সরি এখানে যে বন্ধনটা ছিল, এখন এই যে ইলেকট্রনটা, হ্যাঁ, এই ইলেকট্রনটা দিয়ে আমি যদি এটা একটু লাস্টে আরেকটা কালার দিয়ে একটু তোমাদের দেখাই, যে এই ইলেকট্রনটা যখন আবার এইখানে গিয়ে বন্ধন সৃষ্টি করলো, তখন এই বন্ধনটা আবার ভেঙে গিয়ে কার সাথে যুক্ত হলো, হাইড্রোজেনের সাথে, ঠিক আছে। তো এইখানে আবার আমি আগের পজিশনটা পেয়ে যাব, মানে এখানে কিন্তু আমাদের নতুন ওই যে আগে যা ছিল তাই সৃষ্টি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে এখানে বন্ধন হলো, এখানে বন্ধন হলো, এখানে বন্ধন হলো, এখানে সি, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ। তার মানে তুমি যদি নাম্বারিং করো, 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে এই 5 এবং 1 এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য দেখছো কিনা, দেখো নাই। তো এইখান থেকে এইখানে যেতে গেলে মাঝখানে যে রেজোনেন্স যেটা হলো, অনুরণন যেটা হলো, এই অনুরণন হতে গিয়ে আমাদের তিনটা পজিশন, তুমি যদি এইখানে এটা এই মূলকের সাপেক্ষে এই পজিশনটা ধরো 2 নাম্বার, এটা যদি 4 নাম্বার ধরো, এটা যদি 6 নাম্বার ধরো, তাহলে এখানে দেখো এটা 6,
আর এদিক থেকে গেলে তো 2 নাম্বার। আচ্ছা আমি 6 যেহেতু লিখে ফেলছি, এটা 4 আর এটা কি 2। তাহলে এই যে 2 4 6 এই পজিশনটা কি বলছি 2 4 6, তাহলে 2 6 আছে অর্থ, 2 6টা কি বলছি অর্থ, আর 4টা কি বলছি প্যারা। তাহলে এই পজিশন তিনটার নাম হচ্ছে অর্থ প্যারা পজিশন। এবং এই বেনজিন বলয়ে যখন এই সকল মৌলগুলো যুক্ত হয় তখন এই তিনটা পজিশনে বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব অনেক বৃদ্ধি করে ফেলে বা বাড়িয়ে দেয়। এজন্য বেনজিন বলয় আগের থেকে সক্রিয় হয়ে যায়, বিক্রিয়াটা দ্রুত ঘটে, আগমনকারী মূলকগুলো সহজে এসে এই তিনটা পজিশনে যুক্ত হতে পারে। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এটাকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ বা অর্থফেরা নির্দেশক। ওকে, মেটা নির্দেশকটা যদি একটু পাশাপাশি নিচে দেখাই, একটু কষ্ট হলেও দেখো। এখানে বেনজিন বলয়ে যেটা ঘটে, আমি নাইট্রোমূলকটা নিয়ে দেখাচ্ছি, আমি এটা একটু মুছে দিই। এখানে নাইট্রোমূলক, তাহলে এখানে সাধারণত নাইট্রোজেনের এখানে প্লাস থাকে, এখানে হচ্ছে মাইনাস। যাই হোক, তো এখন যেটা ঘটে এখানে যেটা হয়েছিল, এটা কিন্তু তীর চিহ্নগুলো দেখো ভিতরের দিকে, আরো চিহ্ন কোথায় ভিতরে, ভিতরে মানে কি ইলেকট্রনটা ভিতরে দান করছিল, আর এটা হচ্ছে ইলেকট্রন ভিতর থেকে বাইরে নিয়ে যাবে। এখানে নেওয়ার জন্য যে হচ্ছে সমস্যা সৃষ্টি করে সেটা হচ্ছে অক্সিজেন। এখানে অক্সিজেনটার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, এজন্য সে অক্সিজেনটা ইলেকট্রন টান দেয়। কার কাছ থেকে টান দিচ্ছে? নাইট্রোজেনের কাছ থেকে। এখন নাইট্রোজেনের আর কার্বনের মধ্যে ইলেকট্রন ঘনত্ব কার বেশি? নাইট্রোজেনের। নাইট্রোজেন কি করে, এই ভিতর থেকে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়, অর্থাৎ এই যে পাই বন্ধন, এই পাই বন্ধনের ইলেকট্রনটা কোথায় নিয়ে নেয়? এখন নাইট্রোজেনের এই যে প্রধান হিসেবে চলে যায়। এবার এইখানে যেটা সৃষ্টি হলো সেটা একটু খেয়াল করো। এখানে এখানে হচ্ছে আমাদের এই বন্ধনটা তো চলে গেল, তাহলে থাকলো দুইটা বন্ধন। কয়টা বন্ধন থাকলো? দুইটা। এখানে আচ্ছা আমি একটু উপরেরটা মুছে দিই, কিছু যদি মোছা লাগে। এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে একটা বন্ধন হলো। ওকে, তাহলে এখানে কি হলো সেটা যদি একটু খেয়াল করো। এখানে দুইটা জিনিস ঘটে, একটা হচ্ছে এই বন্ধনটা এখানে যাওয়ার কারণে এখানে একটা বন্ধন সৃষ্টি হলো, আগে তো একটা বন্ধন ছিল, অর্থাৎ এখানে বন্ধন হয়েছে কয়টা? দুইটা। ওকে, আচ্ছা অক্সিজেন যেহেতু ইলেকট্রন টান দিয়েছিল, তাহলে অক্সিজেন কি হয়ে গেল এখানে মাইনাস হলো, আর এইখান থেকে যেহেতু ইলেকট্রন চলে গেছে তার মানে এটা ইলেকট্রন ঘাটতি, মানে এই পজিশনটা এখন প্লাস হয়ে গেল। প্রথমটা বুঝতে পারছো কিনা? এখন ঠিক আগের নিয়মে এখন যেটা হলো যে যেহেতু এখানে হচ্ছে ইলেকট্রন ঘাটতি পড়লো, তো রেজোন্যান্স হবে, এই ইলেকট্রনটা কোথায় চলে যাবে? এখানে। এই পাই বন্ধনটা ভেঙে এখানে গিয়ে একটা পাই বন্ধন সৃষ্টি করবে। তাহলে এখানে আমরা যদি একটু দেখি যে এখানে কি সৃষ্টি হলো, এখানে গিয়ে পাই বন্ধন এখানে হলো, আর এখানে তো আগে থেকে ছিল। আচ্ছা এখানে আগের মতোই নাইট্রোজেন, এখানে অক্সিজেন মাইনাস, একটা প্লাস, এখানে একটা অক্সিজেন দিলাম। ওকে, আমি একটু তোমাদের সবার সুবিধার্থে একটু কেটে দিচ্ছি উপরে, একটু মুছে ফেলি। ওকে, এখানে কি কি হলো, এখানে দেখো এই যে ইলেকট্রনটা যখন পাই বন্ধনের পাই ইলেকট্রনগুলো এখানে চলে গেল, তাহলে এই জায়গাটা কি হয়ে গেল, এখন ইলেকট্রন ঘাটতি, মানে এটা প্লাস হয়ে গেল, কি হলো প্লাস, আর এখানে তো সে মাইনাস আগে থেকে ছিল। ভালো কথা। এরপরে যদি আবার আসো, পরের মেকানিজমটা কি হবে, তাহলে এই বন্ধনটা আবার ভেঙে কোথায় চলে আসবে? এখানে, যেহেতু ইলেকট্রন যেখানে ঘাটতি হবে এই বন্ধনগুলো ভেঙে সেদিকে চলে যাবে। এদিক থেকে আমরা কি পাবো? এদিক থেকে যেটা পাবো সেটা হচ্ছে এখানে একটা বন্ধন পাবো, এখানে একটা বন্ধন, এখানে নাইট্রোজেন, ওকে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে অক্সিজেন দিয়ে দিলাম। আচ্ছা আগে একটা বন্ধন কম আছে, এই বন্ধনটা একটু খেয়াল করি আমরা, এখানে একটা মাইনাস ডাবল বন্ধন ছিল কিন্তু, ঠিক আছে। ওকে, সরি, হ্যাঁ, তো এখানে সেই ডাবল বন্ধনটা কিন্তু আছে, দ্বিবন্ধন, এখানে মাইনাস। আচ্ছা এইখানে কি হলো, এখানে হচ্ছে প্লাস সৃষ্টি হলো, কারণ এইখান থেকে ইলেকট্রনটা তো চলে এখানে চলে আসলো। এখন দেখো ঠিক আমরা আগে মানে প্রথম যে এটা ছিল সেটা আবার পাবো কিভাবে? এখান থেকে বন্ধনটা ভেঙে এখন বাধ্য হয়ে এখানে আসতে হবে। এই বন্ধনটা ভেঙে যখন এখানে ইলেকট্রন দিয়ে দিবে আগের মতো, তাহলে এই যে ইলেকট্রনটা আগে নিয়ে গেছিল সেই ইলেকট্রনটা আবার কি আগের জায়গায় ফিরে আসবে। তার মানে এখন আমরা ফাইনাল যেটা পেলাম সেটা হচ্ছে ঠিক প্রথমটার মতো। ঠিক কোনটার মতো? প্রথমটার মতো। তার মানে এখানে হচ্ছে এখানে একটা বন্ধন হবে, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে দ্বিবন্ধন হবে, এখানে মাইনাস, এখানে প্লাস, শেষ। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা এখান থেকে যদি এবার একটু মার্ক করে ফেলি, মার্ক করি যে আমাদের কোন কোন পজিশনে, দেখো কোন কোন পজিশন যদি একটু খেয়াল করি,
এটা যদি আগের মতো এটা 6 নম্বর ধরি, এটা যদি 4 নম্বর ধরি, আর এটা 2 নম্বর, তাহলে যেটা হবে যে এই নাইট্রোমূলক আসার কারণে আগে যে পজিশনে আমার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছিল, আগে যে পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দিয়েছিল, এখন ঠিক সেই পজিশনে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করছে। মানে আগে যেখানে যেখানে মাইনাস ছিল, এখন সেখানে সেখানে কি হয়ে গেল, প্লাস। দুইটার মধ্যে বেসিক মানে পার্থক্যটা দেখো, আগের ইলেকট্রনগুলো ভিতরে ঘুরতেছিল, মানে ইলেকট্রনগুলো আসছিল, আর এখন ইলেকট্রনগুলো ভিতর থেকে বাইরে চলে গেছে। অর্থাৎ এই 3টা কার্বনে ইলেকট্রন ভ্যাকেন্সি দেখা গেল। তো যেহেতু ইলেকট্রন নাই, প্লাস হয়ে গেল, তার মানে এখন তো ইলেকট্রোফাইল গুলো আসতে পারবে না সেখানে, ঠিক আছে। তাহলে এর পরবর্তীতে যখন যদি কোনো আগমনকারী বিকারক আসে, তো সে 2টা পজিশন তার জন্য খালি আছে। একটা হচ্ছে এই যে 3 আর 5, এই 3 আর 5 এই পজিশনটার নাম, এই 2টার নাম হচ্ছে মেটা। এজন্য এই মূলকগুলোকে বলা হয় মেটা নির্দেশক। আশা করি বুঝতে পারছো। তো যেহেতু বেনজিন বলয় আমাদের মানে 3টা পজিশন ইলেকট্রন ঘাটতি ফেলাই দিল বা ইলেকট্রন ঘনত্ব কমাই দিল, এজন্য এটাকে বলা হয় বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। আর অর্থোফেরাটা এই 3টা পজিশনে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দিয়েছিল, এই জন্য এই 3টা পজিশনের নাম ছিল যে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ বা অ্যাক্টিভেটিং গ্রুপ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন তোমাদের পরীক্ষায় যদি আসে যে এই টলোইন বলো বা নাইট্রোবেনজিন বলো, এই দুইটার মধ্যে কোনটা বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ, কোনটা নিষ্ক্রিয়কারী গ্রুপ, তখন এই কৌশলটা বা এই রেজোনেন্সটা দেখানোর পরে তোমাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে। এরপরে এই যে টলোইন থেকে টিএনটি প্রস্তুতি আছে, তারপরে নাইট্রোবেনজিন থেকে টিএনবি ট্রাই নাইট্রোবেনজিন, এগুলো কিন্তু খুবই সিম্পল, ক্লিয়ার। তো এটা নিয়ে ইনশাল্লাহ সামনে আবার ভিডিও দেওয়া হবে, লেকচার দেওয়া হবে। তোমরা আপাতত আগে যেটা বলছি আর এটা মাস্ট, এই দুইটা পড়ে যাবা, এই দুইটা একটু প্র্যাকটিস করে যাবা। আবার বলছি লাস্টে, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে খাতা কলমে। মানে তুমি দেখলে আর মাথার ভিতর নিয়ে গেলে পরীক্ষা হলে প্র্যাকটিস করলে আসলে কিন্তু খুব বেশি কাজে লাগবে না। সুতরাং খাতা কলমে মিনিমাম 2 থেকে 3 বার তোমরা প্র্যাকটিস করে যাবা, তাহলে পরীক্ষা হলে তুমি একটা সেট কমন পাবে ইনশাআল্লাহ, যদি খুব বেশি খারাপ কিছু না থাকে তোমাদের ভাগ্যে। ঠিক আছে, সবার জন্য দোয়া এবং শুভকামনা। ভালো থেকো সবাই। আজকে পর্যন্ত এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।